আপনারা দেখছেন স্টিং নিউজ। স্টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। আজকের ইটকে যে আলোচনা নিয়ে আপনাদের সামনে আমি এসেছি সেটা হলো গেরুয়াকরণের উদ্দেশ্যেই কি জাতীয় শিক্ষানীতি 2020, 5 বছরের ফলাফল। আর এই আলোচনায় আজকে আমার সঙ্গে রয়েছেন ডক্টর মৃদুল দাস। তিনি অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য। মৃদুল বাবু, আপনাকে স্টিং নিউজে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আজকে আমরা যে আলোচনাটা রেখেছি, গেরুয়াকরণের উদ্দেশ্যেই কি জাতীয় শিক্ষানীতি 2020। প্রথমেই আপনার কাছে আমার প্রশ্ন, এই জাতীয় শিক্ষানীতি 2020 বিষয়টা কি একটু সংক্ষেপে যদি বলেন। জাতীয় শিক্ষানীতি 2020 কেন্দ্রীয় সরকার চালু করেছে গত 2020 সালের 29শে জুলাই। হুম। এই শিক্ষানীতির মধ্য দিয়ে বাস্তবে যেটা করছে, তারা শিক্ষার সম্পূর্ণ বাণিজ্যিকীকরণ করার চেষ্টা করছে, ব্যবসায়ীকরণ করবে। সরকারি যে আর্থিক দায়বদ্ধতা সেটা সম্পূর্ণ ঝেড়ে ফেলে দিয়ে অভিভাবক যারা বা ছাত্র যারা তারাই খরচ করবে, তারাই শিক্ষা কিনবে, এটা একটা পণ্যে রূপান্তরিত হবে, এই কাজটি করছে। অন্যদিক থেকে তাদের যে আদর্শ, বিশেষ করে স্পষ্ট করে বললে আরএসএস এর যে আদর্শ, সেই আদর্শের ভিত্তিতে তারা শিক্ষার সম্পূর্ণ গেরুয়াকরণ করছে। ঠিক মতো বললে সেটাকে বলা যায় সাম্প্রদায়িকীকরণ করছে। আচ্ছা, এই এই আপনার 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 কথার রেশ ধরেই কিন্তু আপনাকে আমার একটা প্রশ্ন। আপনারা অভিযোগ করছেন যে এই শিক্ষানীতির মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকার শিক্ষার গেরুয়াকরণ করছে। তা গেরুয়া রংটার প্রতি কি আপনাদের অ্যালার্জি আছে? হ্যাঁ, না, গেরুয়া রঙের প্রতি আমাদের অ্যালার্জি থাকবে। হুম। গেরুয়া একটা প্রাকৃতিক রং, যেমন সাদা, লাল, কালো, নীল, আচ্ছা। হলুদ, সবুজ, আচ্ছা। তেমনি গেরুয়া একটা রং। আচ্ছা। আরএসএস হুম। প্রতিষ্ঠা হয়েছে, তারা তাদের পতাকার রং গেরুয়া করেছে। আচ্ছা। ফলে তারা এই গেরুয়া পতাকা তুলে, এই ঝান্ডা তুলে নিয়ে যে কাজগুলো করছে, যেটা আমাদের সমাজের, দেশের মানুষের ক্ষতি করবে, হুম হুম। সেই কাজটি তারা গেরুয়া ঝান্ডা তুলে করছে। সেই জন্য আমরা তাদের এই সর্বনাশা কাজগুলোকে গেরুয়াকরণ বলি। কোথায় কোথায় আপনাদের মনে হয়েছে যে গেরুয়াকরণ করার চেষ্টা করছে? সিলেবাসে কি বদল আনা হয়েছে? বিশেষ করে এনসিইআরটির যে সিলেবাস, সেই সিলেবাসে কি কি বদল আনা হয়েছে? কোন কোন বিষয়গুলিকে বাদ দেওয়া হয়েছে যদি একটু আলোচনা করেন। শুধু এনসিইআরটি সিলেবাসে নয়, হুম এমনকি হুম। কলেজ বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস, সেখানেও আচ্ছা। একই সুরে তারা সমস্ত বদল আনছে। না, ঠিক। তারা যে বদলগুলো ঠিক। আনছে হ্যাঁ সেটা হ্যাঁ। আমি 1 2 3 করে বলছি। হুম হুম। সেটা হচ্ছে তাদের যে আদর্শ আরএসএস এর, হুম হুম। সেই আদর্শকে নিয়ে এগিয়ে চলতে গেলে যেগুলো যেগুলো অসুবিধার সৃষ্টি করবে, হুম সেটা যদি বিজ্ঞান বিরোধী হয় তাহলে বিজ্ঞান বিরোধী হবে, যদি হুম। ইতিহাসের বিকৃতি হয় ইতিহাসের বিকৃতি হবে, যদি বিজ্ঞান মনস্কতার বদলে অন্ধবিশ্বাসের হুম হুম। স্থাপনা করতে হয় তাহলে হুম হুম। সেটাই তারা করবে। হুম হুম। এইভাবে করে তারা প্রথমে হুম। ঠিক করে নিয়েছে। আচ্ছা। যার ফলে আমরা দেখতে পাচ্ছি ইতিহাসের ক্ষেত্রে, হুম হুম। আমরা জানি ইতিহাসে যা যা ঘটেছে সেগুলো ইতিহাসের সিলেবাসে থাকবে, হুম কিন্তু তারা একটা তত্ত্ব দাঁড় করিয়েছে যে আর্যরা হচ্ছে এদেশেই ছিল, কিন্তু যারা মুসলমান তারা বিদেশি। এবং শুধু বিদেশি নয়, যারা এদেশে এসেছে মানে সেই সময় সম্রাট, তারা আক্রমণকারী। হুম। এটা হচ্ছে তারা ঠিক করে নিয়েছে প্রথমে। আচ্ছা। ফলে তারা বলছে ইতিহাসে তাদেরকে বাদ দেওয়ার জন্য যে যুক্তি তুলছে, যে যারা হুম আক্রমণকারী হুম। মুঘল সম্রাটরা, হুম হুম। তারা ইতিহাসে কেন 300 বছর দখল করে থাকবে, মানে একটা হাস্যকর যুক্তি তুলছে। ফলে আমরা দেখব ইতিহাসের সিলেবাসে মুঘল সাম্রাজ্যের যে শাসনের ব্যবস্থা তার প্রায় সব বাতিল করে দিচ্ছে। বাবরকে দেখাচ্ছে আক্রমণকারী হিসেবে, হুম হুম। আকবরকে দেখাচ্ছে তার একদিকে কিছু ছিল ভালো দিক, পুরোটা অস্বীকার করতে পারছে না, আরেক দিকে তার নৃশংসতার কথা বলছে। নৃশংসতা কি? তাদের মন গড়া কথা। ঔরঙ্গজেবকে তারা দেখাচ্ছেন যে শিবাজির সঙ্গে যুদ্ধে কিভাবে শিবাজি কৌশলে তাকে পরাস্ত করছে এবং তার বশ্যতা স্বীকার করছে না। এইগুলো আচ্ছা। এগুলো তো ইতিহাস নয়। এবং হুম তারা দেখাচ্ছে মুসলমানদের সঙ্গে হিন্দুদের যে লড়াই হয়েছে, এই লড়াইয়ে হিন্দুরা কতটা সাহসী ছিল, কতটা বীর ছিল, এই সমস্ত কিছু দেখাচ্ছে। তো এগুলো তো ইতিহাস নয়, এগুলো হচ্ছে মন গড়া কথা। তেমনি বিজ্ঞানের ক্ষেত্রেও বিজ্ঞানের বহু কিছু
নিউটনের কথা তারা বলছে যে নিউটনের সূত্র এগুলো হচ্ছে ফেক নিউজ, আসলে এগুলো বর্ষে বেদের মধ্যে ছিল, পিথাগোরাসের সূত্র ফেক নিউজ, এসব বলছেন। আচ্ছা। এবং তারা বলছে যে এগুলো সবই আমাদের দেশে ছিল, হাস্যকর এই সমস্ত জিনিস। আবার তারা ডারউইনের তত্ত্ব বাদ দিতে চাইছে, বাদ দিয়ে দিয়েছে। তেমনি আরো বহু কিছু রাষ্ট্রবিজ্ঞানে আমরা দেখব তাদের ক্ষেত্রে যেগুলো যেগুলো অসুবিধা, গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার, এগুলো বাদ দিতে চাইছে। ইতিহাসে এমনকি জাতপাতের যে প্রশ্নগুলো আছে, কারণ হিন্দু ধর্মের জাতপাত যেটা একটা মারাত্মক সমস্যা, যেটাকে মানুষ পছন্দ করে না, ওইগুলো আস্তে আস্তে বাদ দিয়ে দিচ্ছে। মানে ইতিহাস বাস্তবে সমাজে আছে, কিন্তু ইতিহাসে যাতে না পড়ে ছাত্র, এরকম করে তারা সমস্ত কিছু বাদ দিয়েছে। আচ্ছা, আমি বলতে চাইছি যে ঠিক কোন কোন জায়গাতে আপনাদের আপত্তি, এবং সেই আপত্তিটাই বা কেন? আমাদের পরিষ্কার কথা হচ্ছে, মানুষ শিখবে, জ্ঞান অর্জন করবে, ফালতু জিনিস যেগুলো জঞ্জাল সেগুলো মস্তিষ্কে গুঁজে দেবে না, এটাই আমরা চাই। সেই জন্য ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময়, নবজাগরণের জন্য সময়ে যে স্লোগান উঠেছিল, সায়েন্টিফিক ডেমোক্রেটিক সেকুলার এডুকেশন, অর্থাৎ পড়াশুনো করবে, করে যুক্তিবাদী মন গড়ে উঠবে, তারা বিজ্ঞান মনস্কতা গড়ে তুলবে, সেই শিক্ষাটা হবে গণতান্ত্রিক, সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি, সবাইকে সমানভাবে দেখা, সকলের সমান অধিকার, এবং সেটা প্রতিষ্ঠা করা। অন্য দিক থেকে এটা হবে সেকুলার, অর্থাৎ শিক্ষার পাঠ্যক্রমে কোনো ধর্মীয় প্রভাব থাকবে না। ধর্ম একটা সাবজেক্ট হিসেবে পড়া যেতে পারে, ধর্ম কিভাবে এসছে, তার উদ্ভব কিভাবে হয়েছে, তার বিকাশ কি করে হয়েছে, বিরুদ্ধে কোন সময়ে নবজাগরণের মনীষীরা ধর্মীয় কুসংস্কারগুলোর বিরুদ্ধে লড়াই করছে। কোথাও কি আপনাদের মনে হচ্ছে যে ধর্মীয় একটা অন্ধবিশ্বাসকে ইতিহাস হিসেবে পড়ানোর চেষ্টা করানো হচ্ছে? ধর্মীয় বিশ্বাস মানে, দেখুন, যখন ধর্মের আবির্ভাব হয়েছিল হুম তখন সামাজিক প্রয়োজন থেকে এসেছিল। ধর্ম মানুষকে যে মূল্যবোধ দিয়েছিল, ধর্মীয় মূল্যবোধ যাকে বলা হয়, হুম হুম সেই ধর্মীয় মূল্যবোধ ছিল এক জিনিস: সবাইকে ভালোবাসো, সবাইকে সমান চোখে দেখো, একজন অভুক্ত লোকের সামনে তুমি খেও না, তুমি অন্যায় কিছু করছো মানে পাপ করছো। এই যে জিনিসগুলো শিক্ষা দিয়েছিল, যেটাকে ধর্মীয় মূল্যবোধ বলা হয়, এই ধর্মীয় মূল্যবোধ ছিল এক জিনিস। কিন্তু আজকে ধর্মের নাম করে তারা কিন্তু এই জিনিসটা করছে না। তারা করছে যে হিন্দু ধর্ম, আসলে হিন্দু ধর্মে যা ছিল, বিবেকানন্দ, রামকৃষ্ণ, এদের চৈতন্য, এদের কাছ থেকে যা পাই, এই কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতির মধ্য দিয়ে যা করতে চাইছে বা তাদের যে আদর্শ, সেটা হিন্দু ধর্ম নয়। এটা হিন্দু ধর্মের নাম করে হিন্দুত্ব, যেহেতু কথাটা আচ্ছা। হিন্দু এবং হিন্দুত্ব, এটাকে মানুষ গুলিয়ে ফেলছে। হুম, হিন্দুত্বের মধ্যে যে আদর্শের কথা তারা বলছে, তার মধ্যে দেখবেন সমানতার কথা নেই, সবাইকে সমান চোখে দেখার কথা নেই। দেখবেন এই ধর্মকে বাদ দিয়ে বাকি অন্যদের প্রতি একটা ঘৃণা, বিদ্বেষ, এমনকি হিন্দু ধর্মের মধ্যেই যাদেরকে নিম্ন বর্ণের বলা হয় তাদের প্রতি বিদ্বেষ। এটা ধর্ম নয়। ধর্মীয় মানসিকতার যারা, তারা এই জিনিস সৃষ্টি করেননি। এটা আচ্ছা, মৃদুল বাবু, আমার যে প্রশ্ন আপনার কাছে, যে গেরুয়াকরণ করলে কি ক্ষতি হতে পারে শিক্ষায়, মানে শিক্ষায় দেখুন, কি কি করছে যাকে আপনারা গেরুয়াকরণ বলছেন? মানে কোন কোন বিষয়গুলি গেরুয়াকরণ, কেন্দ্র সরকার করছে যেগুলোকে আপনারা গেরুয়াকরণ হিসেবে দেখছেন? দেখুন, গেরুয়াকরণ কেন বলছি, হুম কারণ মূল আদর্শ যে আরএসএস এর হুম হুম এবং তাদের দল যে বিজেপি, হুম তারা গেরুয়া পতাকা তুলে, হুম গেরুয়া ঝান্ডা তুলে যে কাজগুলো করছে, হুম হুম ক্ষতিকর কাজগুলো, আচ্ছা এই ক্ষতিকর কাজগুলোকেই আমরা বলছি গেরুয়াকরণ। আচ্ছা। টোটাল জাতীয় শিক্ষানীতির মধ্যে গেরুয়াকরণ আমরা কোনটাকে কোনটাকে বলছি? হুম প্রথমত, হুম হুম তারা হিন্দুত্ববাদী চিন্তা, হিন্দু ধর্মীয় চিন্তা নয়, এটা কিন্তু আচ্ছা। স্পষ্ট করে বুঝতে হবে, হিন্দুত্ববাদী চিন্তা, হুম এটাকে সিলেবাসে জোর করে ঢোকাবে। দ্বিতীয়ত হচ্ছে মুসলিম বিদ্বেষ, এইটা শিক্ষার মধ্য দিয়ে এই বিষ তারা ছড়িয়ে দিতে চাইছে। তৃতীয়ত, তারা গণতন্ত্র চায় না।
গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করছে। চতুর্থত হচ্ছে তারা যেভাবে করে তারা মনে করছে এইটা করব, সেইটা করতে গিয়ে আসলে যে যে জায়গাগুলো বাধা, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং বৈজ্ঞানিক শিক্ষা যেটা চালু আছে, যতটুকু চালু আছে, তার যে যে অংশগুলো বাধা সেগুলোকে সিলেবাস থেকে বাদ দিচ্ছে। হুম। এই কাজগুলো তারা করছে এবং এরই সঙ্গে তারা আজকে ব্যবসায়ীদের সঙ্গে, বড় মানে ব্যবসা মানে বড় ব্যবসায়ীদের সঙ্গে আজকে তাদের যে ওঠা বসা, তার ভিত্তিতে তাদের সেবা করা, সে ক্ষমতায় গিয়ে এই কাজটা করতে গিয়ে তারা শিক্ষার মতো একটা বিরাট ক্ষেত্র, সেই শিক্ষাকে পুরোপুরি পণ্যে পরিণত করে ব্যবসার ক্ষেত্রে পরিণত করেছে। পয়সা দিয়ে এই শিক্ষাকে কিনতে হবে। মানে এই আপনি আপনি জিনিসগুলোকে আপনি আমরা বলতে বলছি চাইছেন যে এই জাতীয় শিক্ষানীতিতে মোদী সরকার শিক্ষাকে পণ্য করে তুলেছে। পুরোপুরি পণ্যে পরিণত করছে, পুরোপুরি। এবং পুরো পণ্যে পরিণত করতে গেলে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থা যেটা গড়ে উঠেছে স্বাধীনতা আন্দোলনের সময় লড়াইয়ের মধ্য দিয়ে, স্বাধীনতার পরেও বহু লড়াইয়ের মধ্য দিয়ে, এই যে কলেজ বিশ্ববিদ্যালয়ে এবং এগুলো সরকার পোষিত, সরকারি সাহায্যপ্রাপ্ত, সেই জায়গাটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে টোটাল জায়গাটাকেই ব্যবসায়ীদের হাতে তুলে দিতে চাইছে। আচ্ছা। এইটা তারা পুরোপুরি করছে এবং অতি দ্রুততার সাথে করছে। কিন্তু মৃদুল বাবু, জাতীয় শিক্ষানীতিতে ইতিহাস পুনর্লিখনের কথা বলেছে। ইতিহাস সিলেবাস নিয়ে তো আগেও পর্যালোচনা হয়েছে, তাহলে এবার এতে আপনাদের আপত্তি কেন? এখন ইতিহাস পর্যালোচনা মানে ইতিহাস বিকৃত করা এক জিনিস আর ইতিহাস পর্যালোচনা করা আরেক জিনিস। আচ্ছা। নতুন নতুন বহু জিনিস, ইতিহাসেরও তো ইতিহাসও গবেষণার বিষয়। হুম। আর যখন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু সভ্যতা আবিষ্কার করেননি তখন ইতিহাসে তো সিন্ধু সভ্যতা ছিল না। তারপরে যখন সিন্ধু সভ্যতা এলো তারপরে আরো বহু জিনিস এসেছে এবং তারপরে যত দিন যাচ্ছে, দিন এগোচ্ছে, আজকে থেকে 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগের জিনিসগুলো, ঘটনাগুলো, সেগুলো ইতিহাসে পরিণত হচ্ছে। যেগুলো আজকে সংবাদ সেগুলো 20 বছর পর ইতিহাস। ফলে পর্যালোচনা তো করতেই হবে, কিন্তু সেটাতে হতে হবে একটা সাইন্টিফিক মেথডে। এখানে তারা যেটা করছে, এই জাতীয় শিক্ষানীতির মধ্য দিয়ে যে কাজটি তারা করছে সেটা হচ্ছে অদ্ভুত। সেটা হলো তারা ঠিক করেছে মোগলরা হুম। আক্রমণকারী। হ্যাঁ, বাবর তো বিদেশ থেকে এসছেন ঠিকই, হুম। এসে ইব্রাহিম লোদির সঙ্গে লড়াই করে এখানকার সিংহাসন দখল করছে। সামন্ততন্ত্রে এটাই ছিল, যে জিতবে সে ক্ষমতা দখল করবে। ফলে বাবর বাইরে থেকে এসেছেন, কিন্তু তার বংশধর পরবর্তী যারা, তারা তো এদেশেই থেকে গিয়েছেন। তারা তো ব্রিটিশের মতো বড়লাট হয়ে এসছেন, দেশকে লুণ্ঠন করে নিয়ে গিয়ে একজনও ভারতবর্ষে নেই, সব আবার ফিরে গিয়েছেন। এই জিনিস তো মুঘলরা করেনি। বিদেশ থেকে আর্যরাও এসছিল, হুম। তারা এদেশে থেকে গিয়েছে। এখন এদেশের আর্যদের যদি বলি বিদেশি, সেটা যেমন হাস্যকর হবে, তেমনি মোগল বাবর এসছিলেন, তারপরে মুঘল সম্রাট যারা ছিলেন এদেশেই জন্মেছেন, এদেশেই মরেছেন, এদেশের মানে মধ্যেই নিজেদের বিলীন করে দিয়েছেন। সেটা বিদেশ, তাদেরকে বিদেশি বলি কি করে? অথচ তারা, যেহেতু মুঘলরা আক্রমণকারী, এই তারা কেন ইতিহাসে এতটা জায়গা দখল করে থাকবে 300 বছর? ফলে সেটা বাদ দিয়ে দাও। এটা তো একটা কি বলবো, আহ হাস্যকর ব্যাপার। মানুষের সামনে, দেশের সামনে, বিশ্বের সামনে ইতিহাস সম্পর্কে যে মানুষের ধারণা, সেটাকেই একেবারে নস্যাৎ করে দিয়ে ভারতবর্ষকে লজ্জার আবরণে মুড়ে দিতে চাইছে। দেখুন, আমি প্রথমে একটা বিষয় বলি, হুম। সেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি যে আন্দোলন করছে, হুম। হুম। এই আন্দোলন করতে গিয়ে আমরা বলছি হুম। যে এটা একটা নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম। আচ্ছা। এই নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম, যারা সরকারে ক্ষমতায় থাকবে তারা যদি শিক্ষার উপর কোনো আক্রমণ করে, হুম। তারা কোন রঙের সেটা আমরা দেখব না। আচ্ছা। আমরা শিক্ষায় আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করব। এটা হচ্ছে আমাদের সেভ এডুকেশন কমিটির মূল কথা।
এর ভিত্তিতে আমরা বিচার করছি যে জাতীয় শিক্ষানীতিতে কি কি খারাপ জিনিস আছে। আমরা একেবারে নিরপেক্ষভাবে এটা বিচার বিবেচনা করছি এবং আমাদের এই আন্দোলনে ভারতবর্ষের অত্যন্ত নামকরা শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, এই সমস্ত মানুষরা আছেন এবং তাদের কাছে আমাদের এটা বক্তব্য। ফলে কে রাজনীতি করছে কি কেউ রাজনীতি করছে না, এটা আমরা না দেখে এই শিক্ষা নীতির খারাপ দিকগুলোকে তারা আটকাতে চায় কিনা, যে সরকারই সেটা চালু করুক না কেন, আমরা তার বিরুদ্ধে লড়াই করব। এটা ঠিক যে সরকার যে কাজই করুক করুক, ভালো কাজ করলে সেটাকেও দিয়েও তারা ফায়দা তোলার চেষ্টা করবে, আবার তারা কোনো কিছু ফায়দা তুলবার জন্য সর্বনাশও করতে পারে। ফলে আচ্ছা। এভাবে করে একটা সরকার, কেন্দ্রীয় সরকার যে দলেরই হোক না কেন, তারা ভালো বা খারাপ যাই করুক না কেন ফায়দা তুলতে চাইবেই, এটার সহজ কথা। এবার কি ফায়দা তুলবে সেই বিষয়টা বিবেচনা করে তারপরে পলিটিক্যাল পার্টি যারা আছে বা পলিটিক্যাল অ্যানালিস্ট যারা আছে তারা সেগুলো করবে। আমরা বলতে চাই এর মধ্য দিয়ে তারা শিক্ষার সর্বনাশ করছে এবং তারও একটা উদ্দেশ্য হচ্ছে, আমরা যেটা স্পষ্ট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এদেশে শিক্ষা নিয়ে যে ব্যবসা করতে চাইছে ব্যবসায়ী মহল, সেই দুয়ারটা তারা খুলে দিচ্ছে এবং তার ফলে এই ব্যবসায়ীদের কাছ থেকে তাদের কি লাভ হবে সেটা আপনারা বুঝে নিতে পারেন। এটুকুই আমি বলবো। আপনারা তো প্রথম থেকেই আর কি শিক্ষার বেসরকারীকরণের বিরুদ্ধে। তো আমার প্রশ্ন হলো নিশ্চয়ই। যে সরকারি শিক্ষা ব্যবস্থার পাশাপাশি বেসরকারি শিক্ষা ব্যবস্থা থাকলে অসুবিধা কোথায়? আপনাদের আপত্তিটা দেখুন, ঠিক ঠিক কোন জায়গায়? আমাদের আপত্তি হচ্ছে আমাদের দেশে এবং বিশ্বে যেখানেই গণতান্ত্রিক শিক্ষা চালু হয়েছে সেখানেই ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং বৈজ্ঞানিক শিক্ষার কথা বলা হয়েছে। আচ্ছা। গণতান্ত্রিক শিক্ষা যেটা বলা হচ্ছে সেটা কি? গণতান্ত্রিক শিক্ষা মানে একটা গণতান্ত্রিক দেশে যারাই সে দেশে জন্মগ্রহণ করছে তারা প্রত্যেকেই শিক্ষা পাওয়ার সমান অধিকারী। সমান অধিকারী তারাই হতে পারে যদি শিক্ষায় যা প্রয়োজন তারা তা মেটাতে পারে। কিন্তু যদি শিক্ষা বেসরকারীকরণ হয় তাহলে গরিব মানুষ শিক্ষা পাবে কি করে? বড়লোকরা সুযোগ পাবে আর গরিবরা সুযোগ পাবে না। না, এটা সেটা কি কিরকম অলরেডি ধরনের সেটা গণতন্ত্র? সেটা কি অলরেডি শুরু হয়ে গেছে? মানে এখন শিক্ষা অলরেডি শুরু। এখন শিক্ষা টাকা দিয়ে কিনতে হচ্ছে এরকম বিষয় চলে এসছে। এই বেসরকারি কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি স্কুল, বড় বড় শিক্ষা ব্যবসায়ী আপনারা দেখছেন, নিজেরা দেখতে পাচ্ছেন, চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। দিল্লি পাবলিক স্কুল সারা ভারতবর্ষের সব জায়গায় তাদের শিক্ষার ব্রাঞ্চ খুলেছে স্কুল। আমরা দেখছি টেকনো ইন্ডিয়া, যারা আচ্ছা। একটা ইঞ্জিনিয়ারিং কলেজ দিয়ে শুরু করেছিল তারা আজকে দুটো বিশ্ববিদ্যালয়ের মালিক, তারাই বহু ইঞ্জিনিয়ারিং কলেজ এবং সারা পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা স্কুল খুলছে। এই যে তারা করছে এটা কিসের জন্য? বিদ্যাসাগরের স্কুল খোলার মতো স্কুল খোলা নয়, কারণ এখানে পড়তে গেলে পরে যে বিপুল টাকা দিতে হবে এবং তার ফলে যে সুযোগ পাবে একটা গরিব ঘরের ছেলে, সে সুযোগ তো পাবে না। তাহলে গণতান্ত্রিক মানে সমান অধিকার, সেটা কোথায়? সেটা নেই। গণতান্ত্রিক ব্যবস্থাটাকেই এটা ধ্বংস করে দিচ্ছে। আপত্তিটা আমাদের এই জায়গায়। আচ্ছা, আর একটা বিষয় হলো যে আপনি যেটা বলছেন যে মুসলিম ইতিহাসকে মুছে ফেলতে চাইছে। তা আমার প্রশ্ন হচ্ছে যে এই ভারতবর্ষ, এই ভারতবর্ষে এই হিন্দুরা বাস করছে, সংখ্যা গরিষ্ঠ তারা। তা সেই জায়গায় দাঁড়িয়ে যদি তারা হিন্দু রাজা মহারাজাদের ইতিহাস পড়াতে চায়, সেক্ষেত্রে আপনাদের আপত্তি থাকবে কেন? আমাদের আপত্তি নেই তো। আমাদের বক্তব্য হচ্ছে পরিষ্কার, ইতিহাসে যা যা ঘটেছে সেটাকে তেমন করে উপস্থাপনা করো, আচ্ছা। এটাই হচ্ছে কথা। এটা কি কেউ অস্বীকার করতে পারে যে বাবরের পর থেকে হুম হুম দ্বিতীয় বাহাদুর শাহ পর্যন্ত দিল্লির মসনদে মোগলরাই ছিল? হুম। এটা কি আমি অস্বীকার করব? এটা অস্বীকার করা মানে ইতিহাসকে বিকৃত করা। ঠিক। এটা থাকবে।
মানে এই আপনি বাংলা বলতে বিহার চাইছেন যে বাংলা ইতিহাস বিহার ইতিহাসের উড়িষ্যায় মধ্যেই থাকবে। বাংলা বিহার উড়িষ্যায় নবাব ছিলেন, হুম হুম এখন ধর্মে যদি তারা মুসলিম, হুম হুম। পেশোয়া রাজারা হিন্দু ছিলেন, যেমন ছিলেন তেমন পড়ানো হবে। আমরা এইটা চাইছি। সিন্ধু সভ্যতা আর্য সভ্যতার আগের সভ্যতা, সেটা সেভাবেই পড়াতে হবে। এইবারে তারা সিন্ধু সভ্যতা আর্য সভ্যতা বলে যদি চালাতে চায়, তাহলে প্রমাণ দিতে হবে। প্রমাণও দেব না, আর জোর করে চাপিয়ে দেব, এটা তো ইতিহাস নয়, আচ্ছা আচ্ছা, আমার রাজবাড়িপনা। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে হিন্দু রাজা মহারাজাদের যদি মহত্বকে যদি ইতিহাসে তুলে ধরতে চায় এই বিজেপি বা আরএসএস এরা, তাহলে আমার প্রশ্ন হলো যে কাদের সঙ্গে তারা যুদ্ধ করে তাদের মহত্বটা দেখিয়েছে, তো তাদের বিষয়ে তো উল্লেখ করতে হবে। তারা যুদ্ধ করলো কাদের সঙ্গে, কাদের সঙ্গে যুদ্ধ করে তারা এই সাফল্য পেয়েছে, তাহলে সেটাকে তো উল্লেখ করতে হবে বইতে। নিশ্চয়ই। তাহলে ইতিহাসটা পড়ানো হচ্ছে কিভাবে, সিলেবাসটা কিভাবে করা হয়েছে? আমি আমি প্রথমে বলতে চাইছি হুম। যে যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধগুলো হিন্দু আর মুসলিম রাজা দেখে হয়নি। আচ্ছা। নিজামের সঙ্গে, হুম হায়দ্রাবাদের নিজামের সঙ্গে টিপু সুলতানের, হুম। তাদের অর্থাৎ মহীশূরের রাজা, আচ্ছা। তাদের যুদ্ধ হয়েছে। হুম মুসলিম মুসলিম যুদ্ধ হয়েছে। হুম ইব্রাহিম লোদির সঙ্গে বাবরের যুদ্ধ হয়েছে। হিন্দু রাজায় যুদ্ধ হয়েছে। হুম আসলে যুদ্ধটা তখন কেন হতো? সামন্ততান্ত্রিক হুম প্রভু যারা, হুম সামন্ত প্রভু যারা, হুম রাজা বাদশাহ নবাব যাই বলুন না কেন, হুম তারা তাদের সাম্রাজ্য যত বাড়াতে পারবে, হুম। তত তারা সেই বিস্তীর্ণ এলাকার থেকে প্রজাদের কাছ থেকে কর সংগ্রহ করতে পারবে, আচ্ছা। তাদের ভোগ বিলাস ইত্যাদি ইত্যাদি বাড়বে। হুম আসল জিনিস ছিল এইটা। সে হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ না কে, এসব কি দেখেছে? এসব দেখার বিষয়ই তখন ছিল না। আজকে যদি সেটাকে সাম্প্রদায়িক রঙে দেখতে চাই, সাম্প্রদায়িক চশমা দিয়ে দেখতে চাই, তাহলে আরএসএস এই জাতীয় শিক্ষানীতির মধ্য দিয়ে যা করাতে চাইছে সেটাই হবে। এটা ইতিহাস নয়, এটা সাম্প্রদায়িকতা। আচ্ছা, কোথাও কি আপনাদের মনে হয়েছে যে কোনো কল্পিত বিষয়কে ইতিহাস হিসেবে পড়ানো হচ্ছে বা সিলেবাসে রাখা হয়েছে, এরকম হ্যাঁ কোথাও হ্যাঁ মনে হ্যাঁ, হয়েছে? তো হয়েছে, হচ্ছে। সেটা আপনারা উদাহরণ, জানেন দুই এই একটা এই উদাহরণ যে দিতে পারবেন? এনসিইআরটি সিলেবাস বলুন হুম বা কলেজের জন্য হুম হুম 2021 সালে হুম হুম যে 3 ইয়ার্স ডিগ্রি কোর্সের জন্য যে এই সরকার, হুম হুম যে ইউজিসি হুম যে ইতিহাস সিলেবাস চালু করেছে, সেখানে তারা বলছে যে হরপ্পা মহেঞ্জোদারোর যে সভ্যতা, হরপ্পা সভ্যতা, হুম। হরপ্পান এই বিষয়, এটাকে বলছে যে এটা নাকি আর্য সভ্যতা। এটা আচ্ছা কল্পিত, সম্পূর্ণ কল্পিত। আচ্ছা। ফলে এই যে কল্পনা, শুধু তাই নয়, তারা রামায়ণ মহাভারতের মতো পৌরাণিক কাহিনীগুলোকে ইতিহাস বলে চালাতে চাইছে, এবং এগুলো সিলেবাসে আসছে। এই জিনিসগুলো তারা করছে, একেবারে কল্প কাহিনী যাকে বলে। আচ্ছা, এবং শুধু দেব দেবীদের কি ইতিহাস পড়ানো হচ্ছে কোথাও? দেবদেবীদের ইতিহাস মানে ওইভাবে করে এখন তো আনেনি, হুম। সেটা একটু একটু করে আনছে। আচ্ছা। তারা পরিষ্কার বলছে যে এখন প্রথমে একটা বিষয় বলি, হুম যে জাতীয় শিক্ষানীতি নিয়ে আমরা আলোচনা করছি, হুম হুম এই জাতীয় শিক্ষানীতিটা ইংরেজি ডকুমেন্ট যদি আপনি দেখেন, দেখবেন সমস্ত কিছু মিলে একবারে কভার পেজ থেকে শুরু করে লাস্ট পেজ পর্যন্ত মাত্র 66 পৃষ্ঠা। তার মধ্যে সূচিপত্র, গ্লোসারি থেকে শুরু করে আরো অনেক কিছু আছে। আচ্ছা। অর্থাৎ প্রি প্রাইমারি থেকে 3 বছর বয়স থেকে যে শিক্ষা শুরু হবে, আপ টু হাইয়েস্ট লেভেল রিসার্চ পর্যন্ত, হুম সিলেবাস কি হবে থেকে শুরু করে হুম পরিচালন ব্যবস্থা কি হবে, ফান্ডিং কি হবে, টেকনিক্যাল এডুকেশন কি হবে, হুম অনলাইন এডুকেশন কি হবে, প্রথা বহির্ভূত শিক্ষা কি হবে, এত সবকিছু এইটুকুর মধ্যে দিয়েছে। এর মধ্য দিয়ে আপনি জাতীয় শিক্ষানীতির পুরো রূপটা বুঝতে পারবেন না। আচ্ছা। জাতীয় শিক্ষানীতির পুরো রূপটা কি? দেখা যাচ্ছে এই সরকারে যারা আছে বা এই সরকারকে যারা পরিচালনা করছে, তারা জাতীয় নীতির নাম করে যে যে কথাগুলো বলছে, সেইগুলোই আস্তে আস্তে করে সিলেবাসে ঢুকে যাচ্ছে। আচ্ছা।
একেবারে এর যে পরিকল্পনা যা, সেইটা তারা ওই জাতীয় শিক্ষানীতির নাম করে একটু ছোট্ট রেফারেন্স দেয়া আছে, সেইটাকে ভিত্তি করেই তারা পুরো জিনিসটাকে ঢুকিয়ে দিচ্ছে। এইভাবে করে তারা তাদের যে মত, সেটাকেই শিক্ষানীতিতে চালু করে দিচ্ছে। এটা ভয়ঙ্কর, এটা সর্বনাশা। এতদিন ধরে তিল তিল করে যে বৈজ্ঞানিক শিক্ষা, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক গড়ে উঠেছে, যার আর্থিক দায়িত্ব, শিক্ষার আর্থিক দায়িত্ব সরকার নেবে, ধনী গরিব নির্বিশেষে সকলে শিক্ষা পাবে, বিজ্ঞান মনস্কতা গড়ে উঠবে, সবাইকে সমান চোখে দেখবে, এই সমস্ত কিছুকে ধ্বংস করে দিচ্ছে এই জাতীয় শিক্ষা। আমাদের আপত্তিটা এই জায়গায়। আচ্ছা, আর একটা প্রশ্ন, এই রাজ্যে তো তৃণমূল কংগ্রেস সরকার রয়েছে, তারা তো কেন্দ্রের বিজেপি সরকারের বিরোধী। তাদের দিক থেকে কি কোনো সহযোগিতা আপনারা পেয়েছেন, মানে এই আন্দোলন করতে গিয়ে? আমরা এই আন্দোলন করতে গিয়ে ভেবেছিলাম যে যে সমস্ত রাজ্যে কেন্দ্রে যারা সরকারে আছে, বিরোধী যারা আছে, হুম, তারা এমনি বহু বিষয়েই কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করেন, জাতীয় শিক্ষানীতি নিয়ে তারা বোধহয় বিরোধিতা করবেন। কিন্তু আমরা এই যে আশা করেছিলাম, এটা একেবারে দুরাশায় পরিণত হয়েছে। আমরা অদ্ভুতভাবে দেখছি যে এ রাজ্যে যারা ক্ষমতায় আছেন, তৃণমূল কংগ্রেস, তারা তো সবসময় জেহাদ ঘোষণা করছেন, কিন্তু জাতীয় শিক্ষানীতির ক্ষেত্রে তারা প্রথমে কিছুদিন বললেন, না, আমরা আমাদের রাজ্যে জাতীয় শিক্ষানীতি চালু করব না, ঠিক, আমরা নিজেরা রাজ্য শিক্ষানীতি চালু করব। ঠিক। করে তারা কয়েকটা কমিটি করেছিলেন। হুম, প্রথম কমিটি, দ্বিতীয় কমিটির রিপোর্ট কেউ জানেনি। হুম, হুম, তৃতীয় কমিটির রিপোর্ট সেটা প্রকাশিত হলো, এবং হুম, আমরা দেখলাম হুম, হুম, জাতীয় শিক্ষানীতিতে যা যা আছে হুম, হুম। একেবারে সেটা কার্বন কপি, কার্বন কপি বললে তো একটু কালি টালি লাগে, জেরক্স কপি, আচ্ছা। একেবারে জেরক্স কপি শুধু নয়, পরে তারা বোধহয় পেছনে ফুটনোট দিয়েছে, হুম, তারা আরো কতগুলো আরো মারাত্মক ক্ষতিকর জিনিস ঢুকিয়েছে। হুম, এটা আমাদের কাছে খুবই হতাশা। একই রকম ভাবে প্রসঙ্গক্রমে বলে যাই, হুম, হুম, অন্যান্য রাজ্যেও যারা যেখানে ক্ষমতায় আছে, হুম, তারা কিন্তু জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করছে না। দেখলাম 4 ইয়ার্স ডিগ্রি কোর্স কেরালা সরকার, হুম, আমরা খুব আশা করেছিলাম হুম। যে কেরালায় অন্তত তারা আদর্শগত দিক থেকে অন্য কথা বলে, সেখানে বোধহয় 4 ইয়ার্স ডিগ্রি কোর্সটা চালু করবে না। 4 ইয়ার্স ডিগ্রি কোর্স এবং তার সিলেবাস থেকে শুরু করে সমস্ত কিছু তারা জাতীয় শিক্ষানীতিতে যেমন আছে তেমন চালু করেছে। এগুলো আমাদের কাছে খুব কি বলবো, আশাহত আমরা হয়েছি। আচ্ছা, 4 ইয়ার্স, তেমনি 4 ইয়ার্স ডিগ্রি কোর্সে কি আপনাদের আপত্তি? 4 ইয়ার্স ডিগ্রি কোর্স যে চালু করেছে, হ্যাঁ, হ্যাঁ। প্রথম কথা হচ্ছে 3 ইয়ার্স ডিগ্রি কোর্স কোথায় খারাপ ছিল, জাতীয় শিক্ষানীতি বা তার খসড়ায় একটা কথা বলেনি। আমাদের এই 3 ইয়ার্স ডিগ্রি কোর্সই খুব সংকটে ছিল, কারণ প্রফেসরের যত সংখ্যা দরকার যারা পড়াবেন নেই, ক্লাসরুম নেই, ল্যাবরেটরি উপযুক্ত পরিমাণে নেই, লাইব্রেরিতে উপযুক্ত জার্নাল বই নেই। এগুলো পূরণ না করে হঠাৎ করে 3 বছরের বদলে 4 বছরের ডিগ্রি কোর্স করলো, 1 বছর এক্সট্রা পড়তে হবে। তাহলে প্রত্যেকটা সাবজেক্টের জন্য, তাহলে ধরুন হুম, একটা হুম, কলেজে বা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সাবজেক্ট আছে, সেখানে ফিলোসফি, হিস্ট্রি, জিওগ্রাফি থেকে শুরু করে ম্যাথমেটিক্স, জুলজি, বায়োলজি থেকে শুরু করে যতগুলো সাবজেক্ট আছে, প্রত্যেকটাই তো 4 ইয়ারেও পড়তে হবে। তাহলে অতগুলো ক্লাসরুম লাগবে, ঠিক। এক্সট্রা কোনো ক্লাসরুমের ব্যবস্থা হলো না, এক্সট্রা কোনো টিচিং স্টাফের ব্যবস্থা হলো না, এক্সট্রা লাইব্রেরির বই নেই, ল্যাবরেটরি নেই, কোনো কিচ্ছু নেই। একটা ঘোষণা করে দিল 4 ইয়ার্স ডিগ্রি কোর্স। এটা তো মানে এত বড় সর্বনাশ উচ্চশিক্ষায়, এই একটা সিদ্ধান্তের মধ্য দিয়ে তারা করে ফেললো। এবং শুধু 4 বছর মানে একটা এক্সট্রা বছর তাকে পড়তে হবে, এবং 1 বছর এক্সট্রা পড়তে গেলে তার যে খরচ সেটা বইতে হবে, অথচ এর বিশেষ কোনো বেনিফিট পাওয়া যাবে না। এত বড় সর্বনাশ করছে। বাস্তবে এই 4 ইয়ার্স ডিগ্রি কোর্সে ওই সিএস, মানে কি বলবো, ক্রেডিট সিস্টেম, সেমিস্টার হুম, হুম, সিস্টেম, এই সমস্ত কিছু করে
এবং যখন খুশি তুমি বেরিয়ে যেতে পারো, মাল্টিপল এক্সিট, মাল্টিপল এন্ট্রি, এরকম আরো বহু কিছু আছে। অনলাইন এডুকেশন বাধ্যতামূলক করছে, হুম 40% অনলাইন এডুকেশন হবেই, হুম এবং এটা আরো বেশি হতে পারে। সবকিছু মিলে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে উচ্চশিক্ষায়, বোধহয় এত বড় আক্রমণ উচ্চশিক্ষায় এর আগে আসেনি। তাহলে মৃদুল বাবু, অনলাইন যে এডুকেশন সিস্টেমে কি আপনাদের আপত্তি? এখন অনলাইন একটা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, আচ্ছা আমরা এটাকে স্বাগত জানাবো। হুম, এই জন্যই এটা আমাদের হেল্প করবে, আচ্ছা এই যেখানে যেখানে হেল্প করবে সেটাকে আমরা স্বাগত জানাবো। আচ্ছা কিন্তু এডুকেশন একটা আলাদা জিনিস। হুম এডুকেশন যখন লাইভে, মানে লাইভলি হয় তখনই যখন শিক্ষক এসে পড়ান। শিক্ষক এসে পড়াবেন, তখন আমি আমার মতো করে প্রশ্ন করব, শিক্ষক আমাকে প্রশ্ন করবেন, আমি কি জানলাম সেটা যাচাই করবেন, আমি যা বুঝতে পারলাম না আমি প্রশ্ন করে আবার জানব। এই যে ব্যবস্থাটা যেটা ক্লাসরুম টিচিং এ রয়েছে, এটা অনলাইন ব্যবস্থায় সম্পূর্ণ অনুপস্থিত। এবং শিক্ষক শুধু সিলেবাস পড়ান না, শিক্ষক ছাত্রের চরিত্র নির্মাণের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ঠিক এবং শুধু তাই নয়, শিক্ষক ছাত্রদের কাছে একটা প্রেরণা, এবং এই জন্যই শিক্ষকরা এত সম্মানীয়। এটা যন্ত্রের প্রতি সেই সম্মান আমরা দেখানো সম্ভব? পুরোপুরি যান্ত্রিক পদ্ধতিতে শিক্ষা, এটা করা মানে হচ্ছে আসলে এটা ব্যবসায়ীদের প্রয়োজন, সেই জন্য তারা করছে। কিভাবে যদি প্রশ্ন করেন আমরা বলে দিতে পারি। বুঝতে পেরেছি। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে আপনারা তো আন্দোলন করছেন, এটা কি জাতীয় শিক্ষানীতির খসড়া যখন আপনাদের সামনে আসলো তখন থেকেই কি আপনাদের এই আন্দোলনটা আপনারা শুরু করেছিলেন? একদম তখন থেকেই আমরা এটা আন্দোলনটা করছি। তাহলে তাহলে আপনাদের এই যে 5 বছর হয়ে গেল, তাহলে আপনাদের আন্দোলনের পরবর্তী যে পরিকল্পনা সেটা কি? যেহেতু আপনি অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির সম্পাদক মণ্ডলীর একজন সদস্য। আমরা প্রথম কয়েক বছর হুম খসড়া যখন 19 সালে প্রকাশিত হয়, আচ্ছা তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি, আমরা লিখিতভাবে জানাই, আমরা বলি যে সমস্ত গণতান্ত্রিক পদ্ধতিতে সব জায়গা থেকে মতামত সংগ্রহ করা হোক। 1 বছরের মধ্যে আমরা দেখলাম সরকার সেটা করলো না, প্রত্যাখ্যান করলো। হুম সেই তারা যে মতামতগুলো নিয়েছিল খসড়া জাতীয় শিক্ষানীতিতে, তারা এখন উল্লেখ করে দিয়েছে কাদের কাদের মতামত নিয়েছে, পেছনে নাম আছে, হুম বিভিন্ন সরকারি দপ্তরের আমলাদের। হুম এবং আরো মজার হচ্ছে, হুম একটা ছাত্র সংগঠনের নাম বলেছে, হুম এবিভিপি, হুম যেটা হচ্ছে আরএসএস হুম এর ছাত্র সংগঠন। হুম হুম এবং তারা একটা শিক্ষক সংগঠনের নাম বলেছে, হুম এটা হচ্ছে ভারতীয় শিক্ষণ মন্ডল, আরএসএস এর শিক্ষক। আচ্ছা তাদের মতামত নিয়েছে। এর বাইরে হুম ভারতবর্ষে কি কোনো দল নেই, কোনো শিক্ষক সংগঠন নেই, কোনো ছাত্র সংগঠন নেই? কারুর নাম নেয়নি। বুঝতে পেরেছেন? আমরা আচ্ছা দেখলাম তারপরে 1 বছর পর 29শে জুলাই 2020 সালে করে দিল, জাতীয় শিক্ষানীতি চালু হয়ে গেল। আচ্ছা এবং এই 66 পৃষ্ঠার ডকুমেন্ট, এবং এটা তারা চালু করছে। আমরা যতই প্রতিবাদ করি না কেন, কোনো কিছু কর্ণপাত করছে না। হুম এবং এখানে অনেক ভালো ভালো কথা আছে, এত ভালো ভালো কথা, আপনি শুনলে মোহিত হয়ে যাবেন, মনে হবে যে হ্যাঁ, এই শিক্ষানীতি চালু করা উচিত। আচ্ছা এবং এটা যে কতটা প্রতারণা, এটা এক ধরনের প্রতারণা। ভালো কথা বলবো আর সর্বনাশ করব, এর থেকে তো বড় প্রতারণা হয় না। এই ঠিক প্রতারণা তারা করছে। আমরা যতই যাই বলি না কেন, তারা কোনো কর্ণপাত করেনি। তারপর আমরা 2022 সালে সিদ্ধান্ত নিয়েছি, অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি, সারা ভারতবর্ষের সব রাজ্যে এই সংগঠনের শাখা আছে, এবং এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে এত বড় বড় মানুষ। আপনি আমি বলতে পারি হুম যেমন ইরফান হাবিবের মতো ইতিহাসবিদ, আচ্ছা রমিলা থাপারের মতো ব্যক্তি, আচ্ছা ইউজিসির প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, এরকম যারা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এবং আরো এরকম শিক্ষাবিদ যারা আছেন, তাদেরকে যখন আমরা সারা ভারতবর্ষে পেলাম, একটা মিটিং এর সিদ্ধান্ত হলো, আমরা তো জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করছি, শুধু বিরোধিতা চলবে না, এটা না করে ক্ষতির দিকগুলো আমরা দেখাচ্ছি।
কিন্তু সরকার শুনছে না। এবার আমরা জনগণের কাছে যাব, গিয়ে বলবো যে এই ভারতবর্ষের শিক্ষাবিদ বুদ্ধিজীবীরা এই বিকল্প একটা শিক্ষানীতি তৈরি করেছে। এই বিকল্প শিক্ষানীতি আপনাদেরকে দিচ্ছি, জনগণের কাছে দিচ্ছি, আপনারা জনগণের উপর মতামত দিন। মতামত দিলে পরে আমরা সেইটাকে ফাইনাল করব। এইভাবে করে আমরা গত 3 বছর ধরে পরিশ্রম করে আমরা একটা, এই যে এখানে আমি ধরে দিচ্ছি, এই বিকল্প শিক্ষানীতি পিপলস এডুকেশন পলিসি 2025, আচ্ছা এটা ইংরেজিতে আমরা এটা প্রকাশ করেছি গত 22শে মে, আমাদের দেশের নবজাগরণের যিনি পথিকৃৎ রামমোহন তার জন্মদিনে। আচ্ছা এবং সেটা ভারতবর্ষের 18টা রাজ্যে 21টা শহরে একযোগে এটা আমরা প্রকাশিত করেছি। আচ্ছা কলকাতা প্রেস ক্লাবে আমরা করেছি, যেখানে জহর সরকারের মতো একজন অত্যন্ত স্বজন ব্যক্তি ছিলেন। আমাদের কমিটির যিনি উপাচার্য, মানে কমিটির সভাপতি উপাচার্য চন্দ্রশেখর চক্রবর্তী, প্রাক্তন উপাচার্য, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অলোক ব্যানার্জি থেকে শুরু করে এরকম আরো অনেক শিক্ষাবিদ সেদিন ছিলেন। তাদের উপস্থিতিতে এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতেও এইরকম শিক্ষাবিদদের উপস্থিতিতে এগুলো প্রকাশ করেছি। তারপর আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটা তো ইংরেজিতে, কিন্তু ইংরেজি তো সকলে বুঝবে না, আমরা জনগণের কাছে যাব। সেই জন্য ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের যে ভাষা, প্রধান ভাষাগুলো, সেই ভাষায় আমরা অনুবাদ করব। বাংলায় আমরা প্রকাশ করেছি। আমরা ইতিমধ্যেই মালয়ালি, কানাডি, তামিল, তেলেগু, খাসি ভাষা, অসমিয়া, হিন্দি, এই সমস্ত ভাষায় কিন্তু এটা তৈরি করেছি এবং এটা আমরা জনগণের মধ্যে দিচ্ছি। বিশ্ববিদ্যালয়ে, কলেজে, স্কুলে শিক্ষকদের মধ্যে, বিশিষ্ট জনদের মধ্যে এই পত্রিকাটা, এই বইটা দিচ্ছি এবং বলছি আপনারা মতামত দিন। আচ্ছা কারণ এটা জনগণের শিক্ষানীতি। এবং এভাবে করে আমরা সেপ্টেম্বর মাস পর্যন্ত মতামত সংগ্রহ করে সেটাকে কম্পাইল করে আগামী জানুয়ারি মাসে 2026 সালের জানুয়ারি মাসের 24শে জানুয়ারি ব্যাঙ্গালোরে বিরাট বড় পিপলস পার্লামেন্ট করছি। আচ্ছা জনগণ, সরকার তার পার্লামেন্টে এটা উত্থাপন করেনি, আমরা পিপলস পার্লামেন্ট করে সেখানে এই জনগণের মতামতের ভিত্তিতে যে শিক্ষানীতি এটা প্রকাশ করব এবং সরকারের কাছে বলবো যে আমাদের এই শিক্ষানীতির মধ্যে খারাপ কোথায় আপনারা দেখান, আর আপনাদের শিক্ষানীতিতে খারাপ কোথায় আছে, কি কি আছে আমরা দেখাচ্ছি, আপনারা সেটা দেখে এবার সিদ্ধান্ত নিন। ফলে আমাদের এই আন্দোলনটাকে এই পর্যায়ে আমরা নিয়ে যেতে চাইছি। পরে জানুয়ারির এই 24-এর পর থেকে দেশব্যাপী আরো বড় বৃহত্তর প্রতিরোধ আন্দোলনের দিকে আমরা যাব। এটা হচ্ছে আমাদের পরবর্তী আন্দোলনের কর্মসূচি। এবারে আমি পরের প্রসঙ্গে আসছি। বাংলা শুধু নয়, আসলে হিন্দু, হিন্দি, হিন্দুস্তান, এই যে তাদের আদর্শ, এক দেশ হিন্দুস্তান, এক ধর্ম হিন্দু, এক ভাষা হিন্দু, আমরা কিন্তু হিন্দি বিদ্বেষী নই। প্রথমেই এই কমিটি এটা পরিষ্কার করে বলতে চাই। আচ্ছা, আমরা কোনো ভাষার বিদ্বেষী নই, কিন্তু আমরা বলবো কোনো একটা ভাষার নাম করে তুমি যা করতে চাইছো তার দ্বারা অন্য ভাষাগুলোকে ক্ষতিগ্রস্ত করা চলবে না। ভারতবর্ষে যে 22টা ভাষা সংবিধানে আছে, আচ্ছা, এবং তার বাইরেও যে ভাষাগুলো আছে, সব ভাষার ডেভেলপমেন্টের জন্য সরকার, আমাদের প্রথম কথা। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে হিন্দি প্রসারের নাম করে তারা যা করছে, এর দ্বারা হিন্দিরও ক্ষতি করছে তারা। তার কারণ হচ্ছে তারা ইংরেজির মতো একটা উন্নত ভাষা সেটাকে বাদ দিতে চাইছে। যে ইংরেজি আজকে আন্তর্জাতিক ভাষা, জ্ঞান বিজ্ঞান চর্চার সর্বোন্নত ভাষা, সেই ভাষাকে তারা বাদ দিয়ে তারা, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, মধ্যপ্রদেশে তারা হিন্দিতে মেডিকেল সায়েন্স পড়াবে বলেছে। হ্যাঁ, এমবিবিএস, হ্যাঁ এমবিবিএস, হ্যাঁ এমবিবিএস। এবং যে বই তারা প্রকাশ করেছে, অমিত শাহ তিনি গিয়ে বইটা প্রকাশ অনুষ্ঠানে ছিলেন এবং সেখানে হিন্দিতে লেখা হচ্ছে হিউম্যান ফিজিওলজি। আচ্ছা, অর্থাৎ কথাটা হিন্দি
ও মানে হরফে লেখা, আচ্ছা। হিউম্যান ফিজিওলজি, এবং ভেতরের যে শব্দগুলো হুম। সেগুলো হচ্ছে সবই ইংরেজি শব্দকে হিন্দি হরফে লেখা। আচ্ছা। এই করেছে। এবং আরো মজার, এটা 3 বছর আগে চালু করার পর এবার এনরোলমেন্ট কত হিন্দি মাধ্যমে এই মেডিকেল পড়ছে, একজনও নয়, শূন্য। আচ্ছা। তা এইরকম ছেলে খেলা জিনিস করছে। যারা হিন্দিতে পড়বে মেডিকেল সায়েন্স, তারা হিন্দিতে কেন পড়বে? কারণ তারা তার আগেও হিন্দিতেই পড়েছে। সে এবার যদি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি করে এবং দক্ষিণ ভারতে পোস্টিং হয়, হুম হুম। সেখানকার রোগের সমস্যা সেই ডাক্তার বুঝবে কি করে? ঠিক। ইংরেজি বললেও বুঝবে না, দক্ষিণ ভারতে হিন্দি চলে না, কি হুম হবে? হুম। হুম। এইরকম করে সংকট সৃষ্টি করছে নানান ক্ষেত্রে। এবং বাস্তবে হিন্দি ভাষারও প্রকৃত উন্নয়নের জন্য যে মিক্সিং দরকার অন্য অন্য ভাষাগুলোর সঙ্গে, সেখান থেকে হিন্দিকেও বিচ্ছিন্ন, হিন্দিরও সর্বনাশ করছে, অন্য ভাষাগুলোর বিকাশের ক্ষেত্রেও ক্ষতি করছে। বাংলার একই রকম ভাবে বাংলা ক্ষতিগ্রস্ত হবে। হুম। উত্তরপ্রদেশে রবীন্দ্রনাথকে বাদ দিয়েছে, আচ্ছা। তো এরকম কিছু বাদ তারা দিচ্ছে। ফলে এটা একটা কোন মনীষীদের জীবন সম্পর্কে জানবো, ওখানে তার বাংলায় পড়াচ্ছেন না রবীন্দ্রনাথ, হুম হুম। কিন্তু এই মানুষটিকেই বাদ দিয়ে দিচ্ছে যিনি প্রথম এই দেশে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। এসব জিনিস তারা করছে, এগুলো কোনোটাই ভারতবর্ষের মানুষের পক্ষে প্রকৃতপক্ষে ভালো নয়। আচ্ছা, বাবরি মসজিদ এই কথাটিও তো রাখা হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বাবরি মসজিদ না বলে ওটাকে একটা একটা গম্বুজের 3 গম্বুজ বিশিষ্ট একটা স্ট্রাকচারের কথা বলছে। আচ্ছা। দেখুন, বাবরি মসজিদ কথাটা বলতে তাদের হুম হুম। কোথায় যেন গায়ে ফোঁটা পড়ে। এসব ইতিহাসে এসব চলে না, অথচ এগুলোকেই তারা ইতিহাস বলছে। আচ্ছা, এই আর ঘটনা। আর আর একটা বিষয় হচ্ছে, এই যত মুসলিম শাসক আছে তাদেরকে অত্যাচারী হিসেবে যে দেখানো, এইটার পিছনে বর্তমান রাজনীতির সঙ্গে এর সম্পর্কটা কি? সম্পর্ক আহ, আসলে তারা ওই যে বললাম, হুম তারা যে হিন্দুত্ববাদী রাজনীতি করছে, হুম। এই হিন্দুত্ববাদী রাজনীতিতে ধর্মে যেখানে মানুষের প্রতি প্রেম ভালোবাসার কথা বলেছে, আমরা চৈতন্যর কাছে পাবো, আমরা রামকৃষ্ণ বিবেকানন্দের কাছে পাবো, যারা প্রকৃত আহ হিন্দু ধর্মের বড় মানুষ ছিলেন। এই আদর্শটা আরএসএস নেই। আচ্ছা। আরএসএস তারা জন্মলগ্ন থেকে ব্রিটিশ আমলে ব্রিটিশদের পক্ষে কাজ করেছে, এবং ব্রিটিশদের পক্ষে কাজ করতে গেলে ব্রিটিশরা যে ডিভাইড অ্যান্ড রুল, হিন্দু মুসলিমের বিরোধ বাঁধানো চেয়েছিল, তার নাম করে এই ডিভাইড অ্যান্ড রুলটাকেই প্রসারিত করেছে। আচ্ছা। এবং মুসলিমরাই হচ্ছে আমাদের দেশের আসল শত্রু। আমাদের দেশের স্বাধীনতা আন্দোলন যেটা ব্রিটিশের বিরুদ্ধে হচ্ছে, এটা সত্যিকারের জাতীয়তাবাদ নয়। আসলে ভারতবর্ষ সেই মুসলিম শাসন যখন শুরু হয়েছিল তখন থেকেই পরাধীন, এই সমস্ত কথা বলছে। ফলে হচ্ছে। মুসলিমদের বিরুদ্ধে তাদের ঘৃণা সৃষ্টি করতে হবে তাদের এই আদর্শকে প্রচার করার জন্য। আচ্ছা, ঔরঙ্গজেবকে যেভাবে দেখানো হচ্ছে যে মন্দির ধ্বংসকারী, এই যে মন্দির ধ্বংসকারী হিসেবে ঔরঙ্গজেবকে যদি দেখানো যায়, হুম। তাহলে বর্তমান সময়ে সেগুলো বর্তমান রাজনীতিতে কি ফায়দা তুলতে পারবে বিজেপি? হ্যাঁ, তারা চেষ্টা করছে কিন্তু তাদের স্বরূপ প্রকাশ হয়ে যাচ্ছে। দেখুন, আসলে মন্দিরগুলো আক্রমণ করতো কেন? মন্দিরে যে সম্পদ আছে, যে সম্পদ ছিল, হুম হুম। সেই সম্পদগুলোই লুট করা তাদের মূল উদ্দেশ্য ছিল। আচ্ছা। সেই জন্যই মোহাম্মদ ঘুরি এসে বারবার মন্দির লুট করেছে, 17 বার ভারতবর্ষ আক্রমণ করেছে। আবার এটাও ঘটনা, হুম কাশ্মীরে একজন হিন্দু রাজার মন্ত্রী ছিলেন, হুম। সেই মন্ত্রীর দপ্তরটা অদ্ভুত, দেবপাটক মন্ত্রক। অর্থাৎ বিভিন্ন জায়গায় যে মন্দিরগুলো আছে সেইখান থেকে ধন সম্পদ লুট করে নিয়ে আসে। আচ্ছা। ফলে এগুলো ঘটেছিল। এইবার কোথাও যদি এরকম জিনিস ঘটে থাকে, তাহলে সেই সেই ধর্মে বিশ্বাসী সম্প্রদায় কি তার জন্য দায়ী? অথচ এরা তাই করতে চাইছে।
আপত্তিগুলো এই যে জাতীয় শিক্ষানীতি এইগুলোকেই প্রতিষ্ঠা করতে চাইছে, এইটাকেই প্রতিষ্ঠা করতে চাইছে। সেই জন্যই ঔরঙ্গজেব সম্পর্কে বলছে যে ঔরঙ্গজেব মন্দির ধ্বংসকারী। ইতিহাসে তো এটাও আমরা পাই, বহু জায়গায় ঔরঙ্গজেব মন্দির তৈরিও করে দিয়েছে। এটা হিন্দু ধর্মের প্রতি তাদের খুব বিরাট উদার মনোভাব ছিল, ব্যাপারটা এরকমের জন্য নয়, তখনকার শাসনের জন্য যে জায়গায় প্রয়োজন ছিল করেছে, আচ্ছা, ওর সম্পর্কেও করছে। আসলে যেহেতু মুঘল সম্রাট, ফলে তার সম্পর্কে খারাপ বলতেই হবে। মানে যেহেতু জাতিতে তারা মুসলিম, যেহেতু জাতিতে তারা, হ্যাঁ, মুসলিম এবং আচ্ছা, হিন্দু যারা, তাদের গৌরবান্বিত করতে হবে। এটা তো সামন্ততান্ত্রিক সমাজের ইতিহাস নয়। আমরা তো এই জায়গাগুলোতেই আপত্তি করছি। মানে আপনি বলতে চাইছেন ইতিহাসটাকে ইতিহাসের মতো করেই দেখা হোক, সেখানে কোনো বিকৃতি করা যাবে না। অমিত শাহ তো একসময় বলেছিলেন যে আমরা ইতিহাস আমরাই লিখবো, আমাদের মতো হ্যাঁ, করে লিখবো। হ্যাঁ, তাই করছে তো। তাদের যেটা খেয়াল খুশি হচ্ছে সেটাই ইতিহাস লিখছে। দেখুন, আসলে যেটা হবে, এই যে ইতিহাস পরিবর্তন করছে, হুম হুম এটা ভারতবর্ষের ইতিহাস কি শুধু ভারতবর্ষের মানুষ জানেন? হুম। আজকে বিশ্বের মানুষ জানেন। আচ্ছা। বিশ্বে ভারতবর্ষের ইতিহাস অক্সফোর্ড, কেমব্রিজ বা অন্যান্য উন্নত দেশে যে পড়ানো হচ্ছে, সেই জায়গার ইতিহাস বিজেপির শাসকরা আজকে যে এখানকার ইতিহাস তৈরি করছে, হুম হুম এটা তো তারা পড়বে না। হুম হুম। তারা আসল ইতিহাসটা জানবে। আর ভারতবর্ষের ইতিহাসবিদরা যখন সেই সব জায়গায় যাবে, তারা একটা হাস্যকর বস্তুতে পরিণত হবে। আচ্ছা। এই জায়গায় নিয়ে যেতে চাইছে। আরেকটা জিনিস বলছি প্রসঙ্গক্রমে, হুম হুম সেটা হচ্ছে এই জাতীয় শিক্ষানীতিতে আরেকটা জিনিস আছে, হুম। সেটা হচ্ছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম। ঠিক। এই ইন্ডিয়ান নলেজ সিস্টেমটা খুব আরো ভয়ঙ্কর। হুম ইন্ডিয়ান নলেজ সিস্টেমের নাম করে তারা যে জিনিসটা চালু করছে, সেটা হচ্ছে বিজ্ঞানকে তারা একেবারে কল্পকাহিনীতে পরিণত করছে। আচ্ছা। ইন্ডিয়ান নলেজ সিস্টেমের মধ্য দিয়ে তারা ইতিহাসকে বিকৃত করছে। শুধু তাই নয়, প্রত্যেকটা সাবজেক্টে তারা ভারতবর্ষের গরিমা বাড়ানোর নাম করে যে কাণ্ডটি করছে, এটা এতদিনকার যে কষ্টসাধ্য গবেষণার মধ্য দিয়ে যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে গড়ে উঠেছিল, সেটাকেই ধ্বংস করতে চলেছে। আমি মৃদুল বাবু একটা উদাহরণ দিতে পারি। বিজেপির এক নেতা বলেছিলেন যে পৃথিবীতে প্রথম যে ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল, মস্তক ট্রান্সপ্ল্যান্ট, সেটা হচ্ছে গণেশের। এই যে ব্যাপারটা ঠিক এই ধরনের, এই আসলে রকম। দেখুন, এই প্রসঙ্গে বলছি, হুম এই যে প্লাস্টিক সার্জারির কথা, হুম এটা হুম অন্য কেউ বলেননি, হুম হুম আমাদের প্রধানমন্ত্রী। হুম বোম্বেতে হুম একটা অত্যাধুনিক হাসপাতাল উদ্বোধন করতে গিয়ে, হুম প্রধানমন্ত্রী উদ্বোধন করতে যাচ্ছেন, হুম মানে বুঝতেই পেরেছেন কত হুম বড় হসপিটাল। হুম হুম এই হসপিটালে তিনি তিনি তো বলতে ভালোবাসেন, বলবেন। এটা বলতে গিয়ে ওখানে বড় বড় চিকিৎসা বিজ্ঞানের মানুষ হুম উপস্থিত। হুম সেখানে আমাদের প্রধানমন্ত্রী বলছেন, मेरा जो छोटा सा दिमाग है, इसमें जितना अनुभव आता है, মানে যতটুকু আমি বুঝি হুম। থেকে আমি বলতে পারি, প্রাচীন ভারতেই প্লাস্টিক সার্জারি ছিল। আচ্ছা। প্লাস্টিক সার্জারি ছিল, তার প্রমাণ কি? আগার নেহি রহতা, হুম বলে তারপর বলছে যে তাহলে গণেশের ঘাড়ে হাতির মাথা বসানো হলো কি করে? হুম। এই যে প্লাস্টিক সার্জারির কথা না, বলছেন, এরোপ্লেন আবিষ্কারের ব্যাপারেও কিন্তু একটা হ্যাঁ, যুক্তি ধরা করা দেখুন, হয়। হ্যাঁ, সবগুলোই আছে। পুষ্পরথকেও কিন্তু হঠাৎ করে সেখানে দেখানো হয়। আরো আরো এগুলো তো বলে শেষ করা যাবে না। আচ্ছা, না, এক তারা এক করে ইন্ডিয়ান শুনতে নলেজ চাই। সিস্টেম হুম তারা ইন্ডিয়ান নলেজ সিস্টেমের নাম করে যে জিনিসটা ওই ইয়েতে জাতীয় শিক্ষানীতিতে বলেছে, হুম জাতীয় শিক্ষানীতিতে খুব ছোট্ট একটা কথা বলেছে, হুম হুম। যে এই শিক্ষানীতির মূল প্রথিত থাকবে প্রাচীন ভারতের যে জ্ঞান, আচ্ছা তার মধ্যে। আচ্ছা আধুনিক ভারতের যে জ্ঞান তার মধ্যে নয়, কিন্তু পরিষ্কার বলেছে আচ্ছা প্রাচীন ভারতের যে জ্ঞান এবং বিচার, এই জাতীয় শিক্ষানীতির মূল প্রথিত রয়েছে, এটা আচ্ছা। বলে দিয়েছে। এবং বলছে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের কথা, ভারতীয় জ্ঞানের কথা বলছে, সেই প্রাচীন ভারতের জ্ঞানকে আধুনিক ভারতে প্রয়োগ, আচ্ছা। অর্থাৎ আধুনিক বিজ্ঞান নয়। মানে কি বলবো, এই যে চিন্তাটা কত
মানে কি বলবো, একটা প্রতিক্রিয়াশীল বস্তা পচা একেবারে সামন্ততান্ত্রিক অন্ধকারাচ্ছন্ন যুগের চিন্তা। জাতীয় শিক্ষানীতিতে এই শব্দটি বলেছে। আমার কাছে জাতীয় শিক্ষানীতির আহ, সরকার প্রকাশিত আচ্ছা। যে আছে, আমি প্রিন্ট করে নিয়েছি। এখানে ঠিক এই কথাটাই বলছে, প্রাচীন ও সনাতন ভারতীয় জ্ঞান ও বিচারের সমৃদ্ধ ঐতিহ্যের আলোকে এই শিক্ষানীতি তৈরি করা হয়েছে, হুম আধুনিক জ্ঞান নয়। এবার তারা বলছে প্রাচীন জ্ঞান, এবং ভারতবর্ষকে তো বিশ্বগুরু বানাতে হবে। হুম হুম, ফলে প্লাস্টিক সার্জারি ভারতে ছিল। আচ্ছা। এখন আধুনিক জ্ঞান যেটা বলছে, যখনই অন্য কোনো অঙ্গ বা প্রত্যঙ্গ আরেকজনের দেহে সেটাকে স্থাপিত করা হয়, তখন তার ব্লাড গ্রুপ থেকে শুরু করে তার কতটা কম্পেটেবিলিটি আছে কিনা সেটা দেখা হয়। হাতির মতো একটা জন্তু, যার সঙ্গে ভারতে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগত দিক থেকে বায়োলজিক্যালি প্রায় কোনো মিল নেই, সেরকম একটা হাতির মাথা গণেশের ঘাড়ে বসিয়ে দিল, আর সেটা টিকে গেল। আধুনিক বিজ্ঞানে এটা নেই। আচ্ছা, এইটার বিরুদ্ধে বলতে গেলেই তো আপনি ধর্ম বিরোধী হয়ে যাবেন। ধর্ম দেখুন, আসলে তো ওরা ধর্মবিরোধী কাজ করছে। ধর্মে যে মানুষের প্রতি হুম। সমান ভালোবাসার কথা বলছে, সমান চোখে দেখার কথা বলছে, সেইটা না করে বিদ্বেষ সৃষ্টি করছে। কোন ধর্মীয় আচ্ছা, মতগুলো আমাদের আমাদের ঘৃণা দর্শক, করতে বলেছে? আপনি ডারউইন তত্ত্বের কথা বলছিলেন, আমাদের দর্শকদের জন্য সংক্ষিপ্তভাবে বলবেন এই ডারউইন তত্ত্বটা কিভাবে দেখাতে চাইছে? ডারউইনের সত্যপাল সিং, তিনি হুম হুম ছিলেন হুম আমাদের ভারতবর্ষে হুম, শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী। আচ্ছা। এই রাষ্ট্রমন্ত্রী, শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, যেই সেই লোকনন কেন, আচ্ছা। তিনি হঠাৎ বললেন ডারউইনের তত্ত্ব ভুল। আচ্ছা। কেন ভুল? তিনি প্রমাণ দিয়ে দিলেন। বললেন, হুম এই কোনো মানুষ কি দেখেছে হুম, বানরের লেজ লেজ খসে মানুষ হয়েছে? কেউ কি দেখেছে? আচ্ছা। অর্থাৎ ডারউইনের তত্ত্ব এই হচ্ছে, তা নিয়ে আমাদের শিক্ষামন্ত্রীর ব্যাখ্যা। আচ্ছা। এই ব্যাখ্যা কিন্তু ভারতবর্ষে শুধু সংবাদপত্রে প্রকাশিত হয়নি, দেশ বিদেশের অন্য সংবাদপত্রেও প্রকাশিত হয়েছে। এদেরকে কি বলবো? প্রিয় দর্শক, এতক্ষণ ইটকে যে আলোচনা আপনারা শুনছিলেন তার বিষয় ছিল গেরুয়াকরণের উদ্দেশ্যেই কি জাতীয় শিক্ষানীতি 2020, 5 বছরের ফলাফল। আর এই ইটকে এই আলোচনায় আমার সঙ্গে ছিলেন ডক্টর মৃদুল দাস, তিনি অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য। প্রিয় দর্শক, পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। ভালো থাকবেন। আমি আরো পক্ষ থেকে সবাইকে নমস্কার, এবং যারা এতক্ষণ শুনলেন এবং স্টিম নিউজ কর্তৃপক্ষ, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।